এবার বর্ডার হবে ফোর্থ পিলার সিকিউরিটি গ্রিড। শুধু নিরাপত্তা রক্ষী নয়, এই দায়িত্ব নিতে হবে সাধারণ মানুষকেও, আর সেই বার্তাই দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও তারা ঘাপটি মেরেছিল কোথায়? ইন্দিরা বিকাশ কলোনিতে। বুঝতে পারছেন? আর তাদেরকে সাহায্য কারা করেছে? তাদের মধ্যে কেউ কেউ স্বীকারও করেছেন যে তারা বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতেন, টাকা পেতেন, ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট ঢুকতো, এবং তাদের মধ্যে কেউ কেউ এই পশ্চিমবঙ্গের ভোটে অংশগ্রহণও করেছে। আর একটা বাংলাদেশি মানুষ এসে এখানে থাকছে, খাচ্ছে, ভোট দিচ্ছে, সরকারি প্রকল্পের টাকাও পেয়ে যাচ্ছে। তাহলে আপনার সঙ্গে আর বাংলাদেশের মধ্যে তফাৎ কোথায়? বলছে সম্পূর্ণ বর্ডার দিয়ে দিন, আর এর জন্য যদি আমাদেরকে জমি দিতে হয় আমরাও দেব। এর মধ্যে অনেক জায়গায় আবার নদী আছে, মানে নদীটাই সীমান্ত, সেই সমস্ত জায়গায় কিন্তু ফেন্সিং দেওয়া যাবে না, কাজ করা যাবে না। কিন্তু সেই সমস্ত জায়গায় তাহলে কি কাজ হবে? এই সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে কোনো রকম কোনো অস্থিরতা ঢোকাতে পারবে না পাকিস্তান, সেই দিকেই এগোচ্ছে ভারত। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরই আপনারা দেখেছেন হাকিমপুর সীমান্তে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের লাইন লেগে গিয়েছে। যারা একসময় সীমান্ত পেরিয়ে কোনো ক্রমে চলে এসেছিল দালাল মারফত, আর এসে এই রাজ্যে তাদের নিজস্ব ভুয়ো সমস্ত শংসাপত্র, ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে এমনকি ভুয়ো রেশন কার্ড পর্যন্ত তারা বানিয়ে ফেলেছিলেন। এবার তারা বাংলাদেশে ফেরার জন্য লাইন লাগিয়েছেন। আর অন্যদিকে স্মার্ট বর্ডার তৈরির কাজ চলছে, বর্ডারে ফেন্সিংয়ের কাজ চলছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে 600 একরে ফেন্সিং নেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সীমান্তে, সেই 600 একরের মধ্যে ইতিমধ্যেই 147 একর জমি রাজ্য সরকার বিজেপি ক্ষমতায় আসার পরেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিএসএফের হাতে তুলে দিয়েছে। আর অন্যদিকে বেশ কিছু জায়গায়, যে সমস্ত জায়গায় বিশেষ করে বাংলাদেশের বিজিবি তারা এসে ঝামেলা করার চেষ্টা করেছিল, এই 150 গজ 50 গজ এই সমস্ত বিষয় নিয়ে যারা ঝামেলার একটা সৃষ্টি করার চেষ্টা করেছিল, সেই সমস্ত জায়গাতে এই বাংলার স্থানীয় বাসিন্দারা তারা নিজস্ব জমি বিএসএফের হাতে তুলে দিয়েছে। দেখুন, আর চেষ্টা করলেও পাকিস্তান, আর চেষ্টা করলেও আইএসআই, জামায়াতে, বাংলাদেশ, তারা কোনো রকমভাবেই ভারতীয় ভূখণ্ডে সীমান্ত এলাকায় কোনো রকমভাবে তারা অস্থিরতা ছড়াতে পারবে না। তার বড় কারণ হিসেবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে এবার বর্ডার হবে স্মার্ট বর্ডার, আর পাশাপাশি তিনি ঘোষণা করেছেন এবার বর্ডার হবে ফোর্থ পিলার সিকিউরিটি গ্রিড, যার মধ্যে 4টি ক্ষেত্র কাজ করবে। শুধু বিএসএফ নয়, শুধু নিরাপত্তা রক্ষী নয়, এই দায়িত্ব নিতে হবে সাধারণ মানুষকেও, আর সেই বার্তাই দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এই বার্তার আগেই বাংলার বিভিন্ন মানুষ, স্থানীয় বাসিন্দা যারা, তারা কিন্তু বিএসএফকে তাদের নিজস্ব জমি হস্তান্তর শুরু করে দিয়েছে। আজ আপনাদের দেখাবো যে কিভাবে একটা গোটা জাতি একত্রিত হলে অনুপ্রবেশ তো ছেড়েই দিন, যারা রাষ্ট্রবিরোধী শক্তি তাদেরও ঘুম হারাম হয়ে যায়। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে স্মার্ট বর্ডার আসলে ফোর পিলার সিকিউরিটি গ্রিড। কি এই 4 পিলার সিকিউরিটি গ্রিড, সেটাই আজকের এই এপিসোডে ব্যাখ্যা করব। ইতিমধ্যেই আরও বেশ কয়েকজন বাংলাদেশি তাদেরকে চিহ্নিত করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। সাম্প্রতিক ঘটনায় দিল্লি পুলিশ এরকম 5 জন বাংলাদেশিকে অ্যারেস্ট করেছে। তারা তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তারা এখানে থাকছিল। কোথা থেকে? বলছে দিল্লি পুলিশ অ্যারেস্টেড 5 বাংলাদেশি ন্যাশনালস ফ্রম মুখার্জিনগর ফর ভিসা ওভারস্টে। দিল্লির মুখার্জিনগর থেকে। দে হ্যাড এন্টার্ড ইন্ডিয়া লিগালি on different dates via air but stayed on after their visas expired.
তারা কিন্তু বৈধ ভিসা নিয়েই এই ভারতে প্রবেশ করেছিলেন, কোথায়? প্লেন মারফত, তাই বলা হয়েছে। কিন্তু তাদের সেই ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও তারা এই ভারতেই থেকে গিয়েছিলেন। এরকম 5 জন, দ্য 5 ওয়ার স্টেইং ইন দিল্লি সিন্স ডিসেম্বর 2025 ওয়েটিং ফর জব অপরচুনিটিস ইন গ্রিস। বলছে নাকি গ্রিস থেকে তাদের চাকরির অফার আসবে, আর সেই জন্য তারা 2025-এর ডিসেম্বর থেকে এই মুখার্জিনগরে তারা থাকতেন। প্রথমে বিভিন্ন হোটেল টোটেলে থাকতেন। দেখুন কি বলছে, পুলিশ অ্যাক্ট আফটার লোকালস রিপোর্টেড এ কুরিয়াল বিটুইন টু বাংলাদেশিস লিডিং টু সাসপিশন। প্রথমে যেটা হয়, এই হচ্ছে সেই 5 জন যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এদের মধ্যে 2 জন নাকি এলাকায় যেখানে থাকতেন সেই এলাকায় তারা নিজেদের মধ্যেই একটা ঝামেলা করছিলেন, আর বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা সেটাকে নোটিস করে। পাশাপাশি তারা এও নোটিস করে যে তারা বাংলা ভাষায় কথা বলছে, এবং সেই বাংলা ভাষা পশ্চিমবঙ্গের ভাষার সঙ্গে খুব একটা মেলে না। আর তখনই তাদের সন্দেহ হয়, কল করে পুলিশকে। পুলিশ তৎক্ষণাৎ এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেই তারা সমস্ত বমি করে দেয়। কি বলে, দ্য ইনিশিয়ালি স্টেড ইন ডিফারেন্ট হোটেলস ইন দিল্লি অ্যান্ড লেটার শিফটেড টু এ রেন্টেড হাউস ইন ইন্দিরা বিকাশ কলোনি উইথ হেল্প ফ্রম গণপতি বিশ্বাস, এ রেসিডেন্ট অব মালদা, ওয়েস্ট বেঙ্গল। তারা প্রথমে মুখার্জিনগরের বিভিন্ন হোটেলে থাকতে শুরু করেছিল। তার পরবর্তীতে তারা ইন্দিরা বিকাশ কলোনিতে একটি বাড়ি ভাড়া নিয়ে 5 জন একই সঙ্গে থাকতো, এবং তাদেরকে এই বাড়ি ভাড়া নিতে হেল্প করেছিল, সাহায্য করেছিল পশ্চিমবঙ্গের মালদার বসবাসকারী একজন, তার নাম গণপতি বিশ্বাস। তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি, তারও খোঁজ চলছে। দ্য অ্যারেস্টেড ইন্ডিভিজুয়ালস হ্যাভ বিন প্রডিউস বিফোর FRRO ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে তাদের নিয়ে যাওয়া হয়েছে, অ্যান্ড ডিপোর্টেশন প্রসিডিং হ্যাভ বিন ইনিশিয়েটেড, এবং তাদের বাংলাদেশে পাঠানোর পদ্ধতি প্রক্রিয়া সেটাও শুরু হয়েছে। যে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের নাম রহমত উল্লাহ, 23 বছর বয়স, মোহাম্মদ আশরাফুল, 23 বছর বয়স, সালমান ভুঁইয়া, 25 বছর বয়স, মোহাম্মদ রাসিল, 37 বছর বয়স, আর মোহাম্মদ রহিম মিয়া, তার 33 বছর বয়স। আর এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে মোহাম্মদ রাসিল। বলছে কি, অল 5 আর রেসিডেন্টস অফ পারমান্দাপুর, সারাইল, ব্রাহ্মণবেড়িয়া ডিস্ট্রিক্ট, বাংলাদেশ। বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়া ডিস্ট্রিক্টে প্রত্যেকেই তারা সেখানকার স্থায়ী বাসিন্দা। কিন্তু 2025-এর ডিসেম্বরের পর থেকে তারা বিভিন্ন সময়, মানে একসঙ্গে 5 জন আসেনি, 5 জন এসছে, 5 জনের বিভিন্ন সময় নিজেদের সময় মতন তারা বিমান করে এসছে ভিসা নিয়ে, বৈধ ভিসা নিয়ে। আর সেই ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও তারা ঘাপটি মেরেছিল কোথায়? ইন্দিরা বিকাশ কলোনিতে। বুঝতে পারছেন? আর তাদেরকে সাহায্য কারা করেছে? একটা নাম উঠে আসছে, গণপতি বিশ্বাস। তিনি মালদার বাসিন্দা, এই পশ্চিমবঙ্গের। তাই বুঝতে পারছেন কতটা জরুরি এই অনুপ্রবেশকে রুখে দেওয়া, কতটা জরুরি সীমান্তকে আরও নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা। আর সেই কারণেই কিন্তু এই বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই হাকিমপুর সীমান্তে যারা জড়ো হয়েছে তাদেরও কিছু গল্প তারা বলেছে, যে গল্প শুনলে আপনি বুঝতে পারবেন যে এইখানের, মানে পশ্চিমবঙ্গের যারা বাস করে সেখানকার স্থানীয়দের যদি সাহায্য না থাকে তাহলে কখনোই সম্ভব নয় বাংলাদেশিরা এই পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে কিংবা ভারতে ঢুকে পড়ে। দেখুন, এই যে 5 জন অ্যারেস্ট হয়েছে, বলা হচ্ছে এরা নাকি কোনো রকম পশ্চিমবঙ্গেরই লিঙ্ক রয়েছে, এদের সঙ্গে থাকতো দিল্লিতে, লিঙ্ক পশ্চিমবঙ্গেরই রয়েছে। ইন্ডিয়া টুডে করেছে, বলছে ইন 10 minutes ইফ দেয়ার্স গ্যাপ ফ্লিং বাংলাদেশিস রিভিল হাউ দে ক্রসড ইনটু ইন্ডিয়া। 10 মিনিটের মধ্যেই নাকি ওপার থেকে এপারে চলে আসা যেত। আমি বলছি না, যে সমস্ত অনুপ্রবেশকারীরা এই মুহূর্তে হাকিমপুর সীমান্তে গিয়ে দল বেঁধেছেন, লাইন দিয়েছেন বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য, তাদের মধ্যেই বলছেন, এই বাসিন্দারাই বলছেন। কি বলছে? ফিয়ারিং বিং ডিটেইনড অ্যাট হোল্ডিং সেন্টার্স অ্যামিড এ ক্র্যাকডাউন, hundreds of Bangladeshi illegal immigrants are now flocking to border points and transit terminals in West Bengal. ইতিমধ্যেই সেখানে তারা ভিড় জমাতে শুরু করেছে, বিশেষ করে হাকিমপুরে। তাদের মধ্যে some recall crossing rivers to enter India. তাদের মধ্যে কয়েকজন নদীতে সাঁতার কেটে, মানে অনেক জায়গা আছে না আমাদের নদীর মাঝখানটা দিয়েই সীমান্ত ভাগ হয়, এদিকে বাংলাদেশ আর এদিকে আমাদের ভারত,
সেই নদী সাঁতার কেটে তারা চলে এসছে ভারতে। অনেক জায়গায় আবার দেখছে হোয়াইল আদার স্পোক অ্যাবাউট নাও দালাল অর মিডল ম্যান, অনেকে আবার দালাল মারফত এসছে, এটাই সবচেয়ে বেশি হয়। ইউজ দ্য কভার অফ ডার্কনেস টু কোঅর্ডিনেট ক্রসিং, অন্ধকারে যখন নিরাপত্তা বেষ্টনীতে একটু ফাঁক ফোকর দেখা যায় ঠিক সেই সময় তারা ঢুকে পড়ে। বলছে এ পারসন রিভিল দ্যাট দ্য কুড স্লিপ ইনটু ইন্ডিয়া ইন 10 minutes ইফ দ্য মিডল ম্যান ফাউন্ড এ পাট্রোলিং গ্যাপ, একটুখানি গ্যাপ তারা খুঁজে পেয়েছে, নিরাপত্তায় একটুখানি ফাঁক ফোকর দেখতে পেলেই, মাত্র 10 মিনিট সুযোগ পেলেই তারা 100 জন বাংলাদেশিকে ভারতে ঢুকিয়ে দিতে পারে এই বর্ডার দিয়ে। বলছে আদার্স ক্লেম দ্যাট পিপল অফ নেটওয়ার্ক হুইচ ইনক্লুডেড ওয়ার্কার্স অফ দ্য তৃণমূল কংগ্রেস টিএমসি ইন ওয়েস্ট বেঙ্গল, যখন ছিল টিএমসি ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে তাদের সেই দলের নেতারা কিন্তু সমর্থন করত এই বিষয়টাকে এবং তাদের সাহায্যেই নাকি এগুলো চলতো। হেল্পড অ্যারেঞ্জ আইডেন্টিটি ডকুমেন্টস, শুধু তাই নয়, শুধু ঢুকিয়ে দেওয়াই নয়, তারপর তারা যখন এই রাজ্যে চলে আসলো তখন তাদের ভুয়ো নথিপত্র তৈরি করা, ওই ভোটার কার্ড আধার কার্ড তৈরি করা, এগুলো চলতো। দে সেড দে রিসিভ ক্যাশ বেনিফিট থ্রু ভ্যারিয়াস স্কিমস অ্যান্ড ইভেন ভোটেড ইন ইন্ডিয়া, এবং তাদের মধ্যে কেউ কেউ স্বীকারও করেছেন যে তারা বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতেন, টাকা পেতেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্ট ঢুকতো, এবং তাদের মধ্যে কেউ কেউ এই পশ্চিমবঙ্গের ভোটে অংশগ্রহণও করেছে, ভোটও দিয়েছে। একবার ভেবে দেখুন। আর সেখানে দাঁড়িয়েই স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা করেছিলেন, দিল্লি প্যানেল টু স্টাডি ট্যাকেল ডেমোগ্রাফিক চেঞ্জেস কজ বাই ইনফিল্ট্রেশন, কে বলছেন? অমিত শাহ। বলছে এই যে অনুপ্রবেশ ঘটে না, এই অনুপ্রবেশের জন্যই কিন্তু আমাদের ডেমোগ্রাফিক চেঞ্জেস দেখা যায়, ভৌগোলিক পরিবর্তন ঘটে যায়। ভাবছেন আরে পশ্চিমবঙ্গে কারা থাকতো? পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম যারা পশ্চিমবঙ্গের বাসী তাদেরই থাকা উচিত, কিন্তু তৃণমূলের আমলে, এখন তো প্রমাণিত, তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে অনেক বাংলাদেশি ভরে গিয়েছিল, আর এটা হওয়ার ফলে কি হয়? অনেক রকম পরিবর্তন হয়ে যায়, ডেমোগ্রাফিক চেঞ্জেস হয়ে যায়। তাই দ্য হাই লেভেল কমিটি অন ডেমোগ্রাফিক চেঞ্জেস উইল scientifically assess the demographic changes occurring in various parts of the country due to illegal immigration and other abnormal reasons, analysis their cause and recommended appreciated policy, legislative and administrative measures, and the Home Ministry said in a statement. তাই তিনি বলছেন একটা কমিটি করেছে, হাই লেভেল কমিটি অন ডেমোগ্রাফিক চেঞ্জেস, যে এই কমিটিটা এই পুরো বিষয়টা খতিয়ে দেখবে এবং কেন অনুপ্রবেশ হচ্ছে, কি কারণে হচ্ছে, সেই কারণগুলো তারা খুঁজে বার করবে। তারপর তারা নীতিগতভাবে এবং আইনগতভাবে এবং প্রশাসনিকভাবে কি কি করা যায় সেই পরামর্শ সেই কমিটি দেবে। বলছে said the issues had implications for national security, sovereignty and social stability. বলছে এই কমিটি গড়ে তোলার একমাত্র এবং অভিন্ন লক্ষ্য হলো যে ভারতের নিরাপত্তা বজায় রাখা, সার্বভৌমত্ব বজায় রাখা এবং সামাজিক স্থিতিশীলতা সেইগুলোকে বজায় রাখা, কারণ এগুলোই কিন্তু পাল্টে যাচ্ছিল, ওলট পালট হয়ে যাচ্ছিল। ভাবছেন কিভাবে? আর একটা বাংলাদেশি মানুষ এসে এখানে থাকছে, খাচ্ছে, ভোট দিচ্ছে, সরকারি প্রকল্পের টাকাও পেয়ে যাচ্ছে, তাহলে আপনার সঙ্গে আর বাংলাদেশির মধ্যে তফাৎ কোথায়? এই তফাৎটাই বুঝিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই ধরনের কমিটি গঠন করা হয়েছে। এবার আসুন আপনাদের দেখাই এই যে উদ্যোগ বর্তমান সরকারের, পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের, সেই উদ্যোগে সামিল হয়েছে সাধারণ বাসিন্দারাও। এনআই করেছে যে কোচবিহার লোকালস ডোনেট ল্যান্ড টু কমপ্লিট বর্ডার ফেন্সিং অ্যালং ইন্ডিয়া বাংলাদেশ ফ্রন্টিয়ার। বলছে সম্পূর্ণ বর্ডার দিয়ে দিন, আর এর জন্য যদি আমাদেরকে জমি দিতে হয় আমরাও দেব। দেখুন কোচবিহারেই ঘটেছে, 3 residents ইন সাতগ্রাম মানাবাড়ি এরিয়া, যেটা হচ্ছে মাথাভাঙা 1 নম্বর ব্লক ইন কোচবিহার ডিস্ট্রিক্ট, হ্যাভ voluntarily donated 33 decimal land to facilitate the construction of long awaited border fencing along the India Bangladesh frontier. 33 ডেসিমেল জমি তারা বিএসএফ এর হাতে তুলে দিয়েছে। এরকম তিনটি পরিবার বলছে residents have cited the need for enhanced security, stating that the lack of proper fencing has historically invited infiltrations, smuggling and damage to their
এগ্রিকালচার ফিল্ডস। বলছে এর কারণ হচ্ছে, আমরা কেন জমি দিচ্ছি তার কারণ হচ্ছে আমাদের এখানে কোনো নিরাপত্তা নেই, এবং ফেন্সিংয়ে পুরো ফেন্সিং না থাকায় প্রচুর সমস্যা রয়ে গেছে। যেরকম আমরা অনুপ্রবেশকারীদের আমন্ত্রণ জানাই, যখন তখন তারা ঢুকে পড়ে এবং সীমান্তে স্মাগলিং একটা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আর কি হয়, তারা এসে আমাদের এগ্রিকালচার ফিল্ডস নষ্ট করে দিচ্ছে, এই হচ্ছে মূল কারণ। আর সেই জন্যেই বিকাশ রায়, এ ল্যান্ড ডোনার বিকাশ রায়, ইনি ওই তিনটে পরিবারের মধ্যে একজন যিনি তাদের নিজস্ব জমি বিএসএফ এর হাতে তুলে দিয়েছেন। বলছে said that he donated the land for the welfare of the village and security of country। বলছে আমাদের গ্রাম এবং দেশের নিরাপত্তা সবার আগে, আর সেটাকে নিশ্চিত করতে যদি আমাদের নিজস্ব জমি দিয়ে দিতে হয় তাতে কোনো যায় আসে না। তিনি বলছে আন্ডারলাইনিং দ্যাট দ্য ফেন্সিং উইল প্রিভেন্ট দ্য ইনফিল্ট্রেটর্স ফ্রম ক্রসিং দ্য বর্ডার, ফার্দার প্রেজিং দ্য ইনিশিয়েট by the central government. He added that after the fencing is completed, the village and country will be secured। বলছে অনেক রকম সমস্যা ছিল, জমি পাওয়া যাচ্ছিল না, আগের সরকার দেয়নি, সেই কারণে বিভিন্ন রকমভাবে ফেন্সিং হয়নি। কিন্তু এইবার এই সরকার এসে যে উদ্যোগ নিয়েছে, ফেন্সিং দিচ্ছে, যদি এটা হয়ে যায় তাহলে আমাদের গ্রামটাও বেঁচে যাবে আর আমাদের গোটা দেশটাও বেঁচে যাবে। অন্যদিকে দেখুন, সরকারিভাবে প্রায় ইতিমধ্যেই 142.8 একর জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে 600 একরের মধ্যে। এর মধ্যে অনেক জায়গায় আবার নদী আছে, মানে নদীটাই সীমান্ত, সেই সমস্ত জায়গায় কিন্তু ফেন্সিং দেওয়া যাবে না, কাজ করা যাবে না। কিন্তু সেই সমস্ত জায়গায় তাহলে কি কাজ হবে? দেখুন, এখানেই বড় ঘোষণা করেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি গুজরাটের ভুজে গিয়েছিলেন অমিত শাহ, এবং সেখানে তিনি স্যার ক্রিক এবং হারামি নালা এই দুটি জায়গা পরিদর্শন করেন। সব থেকে সংবেদনশীল যে জায়গা বলা হয় স্যার ক্রিক, সেই সমস্ত জায়গা তিনি পরিদর্শন করেন। এবং তিনি যা যা করেন তা হলো, মিস্টার শাহ মেড দ্য রিমার্কস হোয়াইল ইন্টারেক্টিং উইথ বিএসএফ পার্সোনেল অ্যাট ভুজ ইন গুজরাট ইয়েস্টারডে আফটার ইনোগ্রেটিং 2 স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট বর্ডার আউটপোস্ট অ্যালং দ্য ইন্ডিয়ান পাকিস্তান বর্ডার। ইন্ডিয়া পাকিস্তানে আরও দুটি আউটপোস্ট বিএসএফ এর, সেই দুটো আউটপোস্টের উদ্বোধন করেন অমিত শাহ। এবং সেখানে দাঁড়িয়ে তিনি বলেন, ইন দ্য 16th year of BSF establishment a decision has been taken to completely transform the force concept of border security. He announced the establishment of quadrangular security grid, introducing the concept of territorial security in place of the traditional approach of border security। বলছে যা চিরাচরিত নিয়ম ছিল সেগুলো ভুলে যান, এবার নতুন নিয়ম চালু হচ্ছে। কি নিয়ম? টেরিটোরিয়াল সিকিউরিটি, আঞ্চলিক নিরাপত্তা। আর এই আঞ্চলিক নিরাপত্তার উপর জোর দিয়েই কিন্তু তিনি বলেছেন এই ধরনের এবার 4 স্তরীয় নিরাপত্তা জোন গ্রিড তৈরি হবে। সেখানে কারা কারা কাজ করবে? প্রথমত এই হেডলাইনটা আপনাদের একটু পড়া উচিত, যেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে গভর্নমেন্ট কনসিডার অ্যাডিশনাল রেসপন্সিবিলিটিস ফর বিএসএফ। বিএসএফ কে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হবে, এই ঘোষণা গুজরাটে দাঁড়িয়ে করে এসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি জন্য? টু ট্যাকেল এমার্জিং সিকিউরিটি চ্যালেঞ্জ। অমিত শাহ তিনি বলে দিয়েছেন নিরাপত্তা জনিত যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবার থেকে বিএসএফ কে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হবে এবং তাদের সিদ্ধান্ত তারা নিজেরাই নিতে পারবে। বলছে মিস্টার শাহ সেড দ্য ইনিশিয়েটিভ envisages shared responsibility along the public সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। প্রথমত পাবলিক যারা আছে তাদেরকে দায়িত্ব নিতে হবে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যারা রয়েছে তাদেরকে দায়িত্ব নিতে হবে, সঙ্গে লোকাল পুলিশ আর সঙ্গে আর্ম ফোর্স অ্যান্ড বিএসএফ পার্সোনেল। হি অ্যাডেড দ্যাট এফোর্টস আর আন্ডারওয়ে আন্ডার দ্য স্মার্ট বর্ডার সিকিউরিটি প্রজেক্ট টু স্ট্রেটেন সিকিউরিটি গ্রিডস অ্যালং দ্য বর্ডার্স। আর এইভাবেই গড়ে উঠবে 4 স্তরীয় নিরাপত্তা গ্রিড, 4 পিলার সিকিউরিটি গ্রিড, এটাকেই বলা হচ্ছে। কারা কাজ করবে? একসঙ্গে যৌথভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাদেরকে? প্রথমত স্থানীয় বাসিন্দারা, দ্বিতীয়ত স্থানীয় প্রশাসনিক কর্তা ব্যক্তিরা, তৃতীয়ত স্থানীয় পুলিশ, এবং বাকিটা বুঝে নেবে বিএসএফ। শুধু আপনারা সাহায্য করবেন, বাকিটা বুঝে নেবে বিএসএফ। বলছে দ্য হোম মিনিস্টার সেড দ্য প্রজেক্ট ইনভলভস an investment of thousands of crores of rupees. He expressed confidence that the deployment of drones, radars,
watch towers, advanced technology and security personnel would create a robust security grid. He asserted that once establishment, no one would dare to breach the country's borders. তিনি বলছেন ইতিমধ্যেই আমাদের হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে সীমান্তে ড্রোন, র্যাডার, ওয়াচ টাওয়ার এবং অ্যাডভান্স টেকনোলজি সেগুলোকে মোতায়েন করার জন্য। আর সেইখান থেকেই কিন্তু এই কনসেপ্ট বেরিয়ে এসেছে যে এবার স্মার্ট বর্ডার আর 4 pillar security grid. Mr. Shah said the government has formulated an action plan to establish a completely leak-proof security grid. কোনো রকম ফাঁক ফোকর থাকবে না। এবার যে সীমান্ত তৈরি হচ্ছে পুরো একদম চতুর্দিকে ঘেরা, যেখান থেকে কোনো রকম পাকিস্তানও স্বপ্নে ভাবতে পারবে না যে ভারতে গিয়ে আমি অস্থিরতা ছড়াবো, কয়েকটা জঙ্গি পাঠিয়ে দেবো, আর ওদিকে বাংলাদেশে বসে থাকা বিএনপি সরকার, জামায়াত তারাও এই সমস্ত স্বপ্ন ভুলে যাবে এবার। হি নোটেড দ্যাট প্রিভিয়াসলি সেন্সিটিভ এরিয়াস সাচ অ্যাজ স্যারক্রিক অ্যান্ড হারামি নালা হ্যাভ now been fortified with watchtowers and proper connecting roads. He assured that the entire regional would be fully secure from external threats within the next 2 years. মাত্র 2 বছরের জন্য ওয়েট করতে বলেছেন। 2 বছর একটু ওয়েট করে যান, দেখবেন তারপর কি হয়। ইতিমধ্যেই স্যারক্রিক এবং হারামিনালা যে এলাকা সেখানে কিন্তু নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার, এলাকার স্থানীয় রাস্তা সেগুলোকে উন্নয়ন করা হয়েছে। আর 2 বছর থেকে যান, 2 বছর দেখে যান কি হয়। 2 বছর পরে এই সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে কোনো রকম কোনো অস্থিরতা ঢোকাতে পারবে না পাকিস্তান, সেই দিকেই এগোচ্ছে ভারত। আর বাকি রইল ওই যে নদীমাতৃক সীমান্ত, যেখানে নদীটাই হচ্ছে সীমান্ত, যেখানে ফেন্সিং দেওয়া যাবে না, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে। সেখানে এবার বলছে বিএসএফ মে ইউজ স্নেক ক্রোকোডাইলস টু গার্ড পোরাউস বাংলাদেশ বর্ডার। সেখানে এবার ওই নদীতে কুমির এবং ভয়ানক সাপ সেইগুলো ছেড়ে দেওয়া হবে। আসুন নদী পেরিয়ে, বলছিল না এই যে দালাল মারপথ আমরা নদী পেরিয়ে এসছি, ভাবছেন রাতের অন্ধকারে নদীর জলে সাঁতার কেটে ভারতে চলে আসা, এবার সেই স্বপ্নই থেকে যাবে। 2028-এর মধ্যে সীমান্ত পুরো সিল হয়ে যাবে। আর সেই জন্যই আপনাদের আমি বলেছিলাম যে এবার অনুপ্রবেশের খেল খতম। যদি এই এপিসোডটি মনে হয় ইনফরমেটিভ তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।